বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় তার চাচাতো বোন ফারিয়া এসে সাগরের দুই গালে দুটো চড় মেরে বলতে লাগলো, কি রে, তুই আমার রুম থেকে টাকা চুরি করেছিস কেন? হুম, আমার রুমে 1000 টাকা রেখেছিলাম, তুই ওইটা চুরি করে নিয়ে এসেছিস? আপু, আমি তোমার টাকা চুরি করি নাই। আমি কেন তোমার টাকা চুরি করতে যাব? আমার কাছে তো টাকা আছে, এই দেখো। ফারিয়া চিৎকার শুনে বাইরে থেকে সাগরের আম্মু আব্বু এবং তার বড় ভাই চলে আসলো ঘরের ভিতরে। এসে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে সাগরের বড় ভাই বলতে লাগলো, কিরে সাগর, তুই কি করেছিস? হারিয়া তোকে চড় মেরেছে কেন? ভাইয়া, আমি তো তেমন কিছুই করি নাই। ফারিয়া আপু বলতেছে আমি নাকি ওনার রুম থেকে টাকা চুরি করেছি। আমি তো গিয়েছিলাম ওনাকে ডাকার জন্য। সাহিদ ভাইয়া, আপনি যদি সাগরের বিচার না করেন তাহলে আমি আব্বুর কাছে বলতে বাধ্য হব যে সাগরে আপনি পাঠিয়েছেন চুরি করার জন্য। ফারিয়া, মুখ সামলে কথা বলো। আমি কেন পাঠাবো সাগরকে চুরি করার জন্য? যেখানে আমি ইনকাম করতেছি ওইখানে সাগরকে পাঠানোর তোর দরকার নেই। সাগর, ফারিয়া যেটা বলতেছে সেটা সত্যি বলতেছে নাকি? ভাইয়া, ফারিয়া যা বলতেছে একদম মিথ্যা বলতেছে। আমি তার টাকা চুরি করি নাই। এই দেখো, আমার কাছে টাকা আছে। আমি কেন তার টাকা চুরি করতে যাব? আমার টাকা শাহেদ ভাইয়া, আমি আমার টাকায় একটা লাফ এঁকে রেখে দিয়েছিলাম। ওই দেখেন, ওইটা সাগরের কাছেই আছে। শাহেদ সাগরের হাত থেকে টাকাগুলো নিয়ে দেখতে লাগলো। 1000 টাকার একটা নোটের উপরে একটা লাভ আঁকা। এটা দেখে শাহেদ ঠাস ঠাস করে সাগরের গালে চড় মারল দুইটা, আর বলতে লাগলো, চোরের বাচ্চা, তোর জন্য মানুষের কথা শুনতে হয়? বাড়ি থেকে বেরিয়ে যা এখন। ফারিয়া, এই নাও তোমার টাকা, এখন তুমি যাও। ফারিয়া চলে গেল। এদিকে সাগর গালে হাত দিয়ে বসে আছে। এমন সময় শাহিদ আবারও সাগরের দুই গালে চড় মেরে বলতে লাগলো, কিরে কুত্তার বাচ্চা, তোকে না বলেছি বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য? বেরিয়ে যাইতেছিস না কেন? তাড়াতাড়ি বেরিয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে। ভাইয়া, আমি সত্যি বলতেছি, আমি ফারিয়া আপুর টাকা চুরি করি নাই। ওই দিন এই টাকাটা তুমি আমাকে দিয়েছিলে, এই টাকাটা আমি রেখে দিয়েছিলাম। দেখ সাগর, মিথ্যে কথা বলবি না। তোকে বলছি এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোর মতো চোরের এ বাড়িতে থাকার দরকার নেই। খাইয়ে পড়িয়ে অনেক বড় করেছি, এখন নিজেরটা নিজে দেখ। সাগর বিছানা থেকে উঠে চলে গেল বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলো তার বন্ধুর দোকানের সামনে। সাগরকে দেখে তার বন্ধু রবিন বলতে লাগলো, কিরে সাগর, তোর গালে এসব কিসের দাগ মনে হচ্ছে? কেউ যেন তোকে অনেক জোরে জোরে থাপ্পড় মেরেছে। হ্যাঁ রে রবিন, আসলে ফারিয়া আপু আর সাহেদ ভাইয়া আমাকে চড় মেরেছে। আমি নাকি ফারিয়া আপু টাকা চুরি করেছি। তুই টাকা চুরি করেছিস? এটা কি কেউ দেখেছে নাকি? আমি চুরি করলে তো আমাকে দেখতো। যেখানে আমি ফারিয়া আপু রুমে আজকে একবার গিয়েছি, সেখানে আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সাহেদ ভাইয়া। আরে চিন্তা করিস না, একটু পরেই দেখবি শাহেদ ভাই এসে তোকে নিয়ে যাবে। সাগর বসে রইল রবিনের দোকানে। বিকেল হয়ে গেছে, এখনো শাহেদ আসেনি। বেশ কিছুক্ষণ পর রবিন বলতে লাগলো, সাগর, তুই বাসায় চলে যা। সেই সকাল থেকে বের হয়ে এসেছিস, খাওয়া দাওয়া করে গিয়ে বাসায় যা। শাহেদ ভাই কোনো কিছুই বলবে না। সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতে শাহেদ এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে শাহেদ বলতে লাগলো, কিরে, তুই আবার এই বাসায় এসেছিস? এখন কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভালোই ভালোই বলতেছি, এই বাসা থেকে চলে যা। ভাইয়া, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি তোমার দুইটা পায়ে পড়তেছি, এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই। এর আগেও তোর নামে দুইবার বিচার এসেছে, আমি কোনো কিছুই বলি নাই। শুধু আম্মুর দিকে তাকিয়ে আজকে কোনো কিছুই বলবে না আম্মু। এই বাড়ি থেকে চলে যা, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শাহিদ আবারও এসে সাগরের দুই গালে দুটো চড় মেরে দিল, আর বলতে লাগলো, কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে না বলেছি চলে যাওয়ার জন্য?
দাঁড়া, তোর সকল কিছু এনে দিতেছি। এরপর তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, না হলে তোকে মারতে বাধ্য হব আমি। এই বলে শাহিদ চলে গেল সাগরের রুমে। সাগরের কাপড় চোপড় এবং তার কলেজের সকল সার্টিফিকেট নিয়ে চলে আসে বাইরে। সাগরের মুখ বরাবর ঢিল মেরে বলতে লাগলো, অনেক লেখাপড়া করিয়েছি, আর লেখাপড়া করাতে পারবো না। লেখাপড়া করিয়ে তোকে চোর বানিয়েছি, এখন আর এসব কথা শুনতে মন চায় না আমাদের। সাগর চলে গেল ওইখান থেকে রবিনের কাছে। সাগরের হাতে ফাইল আর ব্যাগ দেখে রবিন বলতে লাগলো, কী রে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে নাকি আর ওই বাড়িতে জায়গা দিবে না, তাই আমি চলে যাইতেছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে। তুই কোথায় যাবি? আগে তো কোনোদিন কোনো জায়গায় যাস নাই, তোর কোথাও যাইতে হবে না। সন্ধ্যা অবধি অপেক্ষা কর, আমি শাহেদ ভাইকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে কোনো কিছুই হবে না। সাহেদ ভাই আমাকে আর বাড়ির ভিতরে প্রবেশ করতে দিবে না বলে দিয়েছে। সাগর রবিনের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাস কাউন্টারে। পকেটে হাত দিতে দেখতে পেল মাত্র 450 টাকা আছে। এটা থেকে সাগর চলে গেল বাস কাউন্টারের কাছে আর বলতে লাগলো, ভাই ঢাকা যাওয়ার টিকিট কত করে? ঢাকা যাওয়ার টিকিট তো 400 টাকা করে। আপনি ঢাকায় কোন জায়গায় যাবেন? আমি কোনো জায়গায় যাব এটা সঠিক জানি না, তবে ঢাকা গেলেই চলবে, যেখানে আর্মিদের ট্রেনিং দেওয়া হয়। ও আচ্ছা, এই নিন টিকিট। এখানে একটু বসুন, আর 10 মিনিট পর গাড়ি আসবে। গাড়ি আসলে না হয় আপনি উঠে যাবেন গাড়িতে। সাগর বসে রইল চেয়ারে। প্রায় 15 মিনিট পর গাড়ি আসলো। সাগর গাড়িতে উঠে থাকে, একটা সিটও খালি নেই। পেছনের দিকে যেতে সাগর দেখতে পেল একটা মেয়ের পাশে একটা সিট ফাঁকা আছে। এটা দেখে সাগর চিন্তা করতে লাগলো, এখানে বসবে নাকি বসবে না। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সাগর বলতে লাগলো, আপু আপনার পাশের সিটে কি কেউ বসেছে? না, আমার পাশের সিটে কেউ বসে নাই। আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাব। আমি কি আপনার পাশের সিটটাতে বসতে পারি? সামনে তো কোনো জায়গা খালি নেই, এর জন্য আর কি এখানে এসেছিলাম বসার জন্য। মেয়েটা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সাগরকে বসতে বলল। সাগর বসে রইল মেয়েটার পাশের সিটে। প্রায় 1 ঘন্টা পর গাড়ি মেন সড়কে উঠতেই মেয়েটা তার ব্যাগ থেকে খাবার বের করে খেতে লাগলো। এদিকে সাগর চোখ বন্ধ করে আছে। সাগরকে ডাক দিয়ে মেয়েটা বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি খাবেন নাকি? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কিছু খান নাই সারাদিন। এই নেন, এগুলো খান। সাগর চুপচাপ খাবারগুলো খেয়ে নিল, কারণ তার অনেক ক্ষুধা লাগছিল। বেশ কিছুক্ষণ পর মেয়েটা আবার সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কি ঢাকায় কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন নাকি? আপনার হাতে সকল কাগজপত্র? না, আমি ঢাকায় ইন্টারভিউ দিতে যাচ্ছি না, এমনিতেই যাচ্ছি ঢাকা আর কি। ও আচ্ছা, ওইখানে কি আপনার আত্মীয় স্বজন আছে? না, আমার কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায়, আমি এমনিতেই যাচ্ছি, বলেছি তো আপনাকে। এই বলে সাগর চুপ হয়ে রইল। প্রায় 5.5 ঘন্টা পর গাড়ি চলে আসলো ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। সাগর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল এক জায়গায়। এমন সময় একটা রিক্সাওয়ালা এসে বলতে লাগলো, কি ব্যাপার মামা, আপনি কোথায় যাবেন? কোথাও যাব না, এমনিতেই এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা চাচা, এখানে চাকরির ইন্টারভিউ দেওয়া যাবে নাকি এখন? আমি তো জানি না বাবা, তুমি ওই যে একটা দারোয়ান দেখছো না, ওনার কাছে জিজ্ঞেস করতে পারো। উনি এখানেই থাকে সব সময়, উনি জানতে পারে কবে নিবে ইন্টারভিউ। এই বলে রিক্সাওয়ালা চলে গেল এখান থেকে। এদিকে সাগর চলে আসলো ওই অফিসারের কাছে। সাগরকে দেখে অফিসার বলতে লাগলো, সেনাবাহিনীর ইন্টারভিউ দিতে এসেছো নাকি? হ্যাঁ, সেনাবাহিনীর ইন্টারভিউ দিতে এসেছি। শুনেছি সার্কুলার ছেড়েছে, এর জন্য এসেছিলাম। ওই যে একটা কম্পিউটারের দোকান দেখতেছো, ওইখান থেকে একটা আবেদনপত্র কিনে জমা দিয়ে দাও, এরপর তুমি ভিতরে প্রবেশ করতে পারবে। সাগর চলে গেল কম্পিউটারের দোকানে একটা আবেদনপত্র নিয়ে জমা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরকে ভেতরে ঢোকানো হলো। চারপাশে ঘুরে দেখছে অনেক বড় মাঠ, চারপাশে বাউন্ডারি দেওয়া। সাগর সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে। এমন সময় একজন কমান্ডার এসে সাগরের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তুমি কি নতুন সার্কুলার আবেদন করছো? তোমার নাম সাগর? হ্যাঁ, আমার নাম সাগর। আমি একটু আগে আবেদন করেছি এবং অ্যাকসেপ্ট করেছেন আপনারা।
ওনাকে বলার পর উনি আমাকে ভিতরে পাঠিয়ে দিয়েছে। ওই যে ওইখানে গিয়ে 100 থেকে 200 জন দাঁড়িয়ে আছে, তুমিও তাদের সাথে দাঁড়িয়ে যাও। তোমার মাপ এবং ওজন নিয়ে তারপর তোমাকে ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা হবে সবার সাথে। সাগর চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো ওইখানে, যেখানে সবাই দাঁড়িয়ে আছে। সাগর তার ব্যাগ এবং সার্টিফিকেটগুলো একপাশে রেখে দিয়ে লাইনে দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাগরের মাপ এবং লম্বা দেখে নিল সাগর সিলেক্ট হয়েছে। সবার মাপ নেওয়ার পর কমান্ডার বলতে লাগলো, যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারা এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে আমার। সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল। এদিকে কমান্ডার তার 2 হাত পেছনে রেখে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো আজকে তোমরা নতুন এসেছো এখানে, এখন শুরু করা যাবে না, কাল থেকে শুরু করা হবে তোমাদের ট্রেনিং। 1600 মিটারের দৌড়, সবাই প্রস্তুত থাকো কালকে দেওয়ার জন্য। যারা যারা সিলেক্ট হবে তারাই পরবর্তী ট্রেনিংয়ে যেতে পারবে, আর যারা সিলেক্ট হতে পারবে না তারা বাতিল হয়ে যাবে, এখান থেকে চলে যেতে হবে। ওই যে সামনে কিছু ঘর আছে, সবাই মিলেমিশে থাকবে আজকের রাতটা। সবাই চলে গেল ওইখানে। বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর রাতে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে সাগর বাইরে এসে বসে আছে। এমন সময় একজন কমান্ডার এসে সাগরকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি বাইরে বসে আছো কেন? সবাই তো ভেতরে বসে আছে। স্যার, রাতের আকাশের তারাগুলো অনেক সুন্দর। আমি যদি ওই আকাশের তারা হতে পারতাম তাহলে এখন আশেপাশের মানুষদেরকে আনন্দ দিতাম। তোমার কথার মানে বুঝলাম না, কি বলতে চাইছো আমাকে একটু বলো তো। ওই আকাশের তারা হতে যাবে কেন তুমি এখন? এমনি স্যার, আপনাকে অন্যদিন বলবো যদি সিলেক্ট হতে পারি। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো রুমের ভেতরে। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে গেল। সকাল 6টা। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে মাঠে। সবাইকে দেখে কমান্ডার বলতে লাগলো, দেখো তোমরা এখানে এসেছো আজ 2 দিন হয়েছে। আজকে তোমাদের প্রথম ট্রেনিং। প্রথম ট্রেনিংয়ে যারা ফার্স্ট হতে পারবে তারাই পরবর্তী ট্রেনিংয়ে যেতে পারবে, আর যারা ফার্স্ট হতে পারবে না তারা পরবর্তী ট্রেনিংয়ে যেতে পারবে না, এটা মনে রাখবে সবাই। এখন সবাই 1600 মিটার দৌড়ের জন্য প্রস্তুত হও। সাগর এবং বাকি সবাই 1600 মিটার দৌড়ের জন্য প্রস্তুত হতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই প্রস্তুত হয়ে গেল। কমান্ডার বাঁশিতে ফু দিতে সবাই দৌড়াতে লাগলো। এদিকে সাগর আস্তে আস্তে দৌড়াচ্ছে। এটা দেখে কমান্ডার বলতে লাগলো, তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি এখনই চলে যাও। তোমার অবস্থান দেখে মনে হচ্ছে তুমি আর পরবর্তী স্টেপে যেতে পারবে না। সাগর কোনো কথাই বলছে না। সবাই বেশ কিছুটা দূরে চলে যেতেই সাগর দৌড়াতে লাগলো জোরে জোরে। হঠাৎ সাগরের এমন দৌড় দেখে কমান্ডার অবাক হয়ে গেল। সাগর এক দৌড়ে চলে গেল সবার সামনে। সাগরকে দেখে কমান্ডার বলতে লাগলো, ওই ছেলেটা দৌড়াচ্ছে, মনে হয় বুলেট গতিতে দৌড়াচ্ছে। বেশ ভালো লাগছে ছেলেটাকে দেখতে। তবে দেখা যাক সামনে কি হয়, সবগুলো পরীক্ষায় ফার্স্ট হতে পারে কিনা। প্রায় 15 মিনিট দৌড়ানোর পর 1600 মিটার দৌড় শেষ হলো। সাগর প্রথম হয়েছে। সাগরের মতো প্রতিভা দেখে কমান্ডার সাগরের সামনে এসে বলতে লাগলো, এই নাও পানি। আমি তো ভেবেছিলাম তুমি প্রথম রাউন্ডেই ফার্স্ট হতে পারবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুমিই প্রথমে ফার্স্ট হয়ে গেছো। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে পারি। আমার অনেক বড় স্বপ্ন, আমি আর্মির কমান্ডার হব। ইনশাল্লাহ তুমি হতে পারবে। তোমার আশা আকাঙ্ক্ষা সব কিছুই সুন্দর এবং তুমি হতে পারবে। সাগর পানি খেয়ে রেস্ট করতে লাগলো। যারা যারা ফার্স্ট হতে পারেনি তারা বাড়িতে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। আজকে আর কোনো ট্রেনিং দেওয়া হবে না, কারণ 1600 মিটার দৌড় এটা একটা কথা না। যে দৌড়াতে পারে সে জানে এটা কেমন দৌড়। সাগর সবার সাথে বসে আছে। এমন সময় তার পাশে থেকে একজন বলতে লাগলো, ভাই, আপনার দৌড় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি এটা কি করে দেখালেন? আমরা তো প্রথমবার ভাবছিলাম আপনি দৌড়তে পারবেন না, কিন্তু পরে আপনি সবাইকে চমকে দিয়েছেন। ভাই, মাঝে মধ্যে চমকে দিতে হয়, না হলে মানুষ চেনে না সবাইকে। এই বলে সাগর বসে পড়লো চেয়ারে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কমান্ডার আসলো ভেতরে। কমান্ডারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। কমান্ডার সবার উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো আমি জানি না তোমরা সবাই পারবে কিনা পরবর্তী ট্রেনিং, তবে দোয়া করি তোমরা সবাই যাতে পরবর্তী ট্রেনিং করতে পারো। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও, তাহলে তোমাদের শরীরের ক্লান্তিটা চলে যাবে। কমান্ডার আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল ওইখান থেকে। সবাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে 5টা কমান্ডার এসে সবাইকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সবাই ঘুম থেকে উঠে গেল।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো বাইরে। এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে। কালকে যে কমান্ডারগুলো ছিল সবাইকে দেখে বলতে লাগলো, কালকে যে সর্বপ্রথম হয়েছে 1600 মিটার দৌড়ে সেই ছেলেটা কোথায়? তাকে তো এখানে দেখতে পাচ্ছি না। স্যার, সে একটু ওয়াশরুমে গেছে, আসতেছে কিছুক্ষণের মধ্যে। আমাকে বলেছে আপনাদের বলে দেওয়ার জন্য। সাগর আসতেই কমান্ডার তার বক্তব্য শুরু করলো। বেশ কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর কমান্ডার বলতে লাগলো, এখন থেকে তোমাদের ট্রেনিং শুরু, দ্বিতীয় রাউন্ড। ওই যে সামনে টায়ারগুলো দেখতে পাচ্ছ, ওই টায়ারগুলো টেনে নিয়ে যেতে হবে লাল দাগ পর্যন্ত। যে নিয়ে যেতে পারবে সে আজকের ট্রেনিংয়ে প্রথম, এবং এখান থেকেই বাছাই করা হবে কারা কারা থাকবে আর কারা কারা থাকবে না। সবাই রেডি হয়ে গেল টায়ারগুলো টেনে নিয়ে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো দৌড়ে টায়ারের কাছে। কোমরের সাথে দড়ি পেঁচিয়ে টায়ারগুলো টানতে লাগলো, কিন্তু টায়ারগুলো অনেক ভারী হওয়ার কারণে সবাই এতটা টেনে নিয়ে যেতে পারছে না। এদিকে সাগর অনেক চেষ্টা করতেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কিছুটা দূর এগিয়ে আসলো। পেছনে তাকিয়ে থেকে সবাই হাঁপাচ্ছে। এটা দেখে সাগর তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাগর লাল দাগ পার হয়ে গেল। লাল দাগ পার হতে সাগর হাঁপাতে লাগলো। সাগরকে পানি এনে দেওয়া হলো। সাগর একপাশে বসে পানি খাচ্ছে আর তাদের টায়ার টানা দেখছে। বেশ কিছুক্ষণ দেখার পর কমান্ডার ওইখান থেকে 25 জনকে সিলেক্ট করলো আর বাকি 10 জনকে পাঠিয়ে দিল বাসায়। কারণ যতটুকু সময় দেওয়া ছিল ততক্ষণের ভেতরে তারা আসতে পারেনি। আজকের মতো এই ট্রেনিং শেষ হলো। 25 জন চলে গেল রুমে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর সাগর বিছানা থেকে উঠে চলে আসলো বাইরে। সাগরকে দেখে কমান্ডার বলতে লাগলো, তোমার নাম তো সাগর, তাই না? জি স্যার, আমার নাম সাগর। সবার বাড়ি থেকেই ফোন দিয়েছে, কিন্তু তোমার বাড়ি থেকে ফোন দেয় নাই কেন? তোমার ফোন তো আমাদের কাছেই ছিল। আসলে স্যার, আমার ভাগ্যটাই খারাপ, কি বলবো আপনাকে আর। চাচাতো বোনের মিথ্যা অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, 1000 টাকার মিথ্যা অপবাদে। সামান্য 1000 টাকার মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আমার ভাবতেই অবাক লাগছে। সত্যি বলতে কি জানেন স্যার, আসলে আমার বড় ভাই আমাকে দেখতে পারে না। লেখাপড়া করিয়েছে আমাকে ঠিকই, কিন্তু আমাকে দেখতে পারে না। কারণ আমার আব্বু আম্মুর অনেক সম্পত্তি আছে, ওইগুলো সে নিতে চায়। আমি থাকলে তো সে জায়গা জমিতে নিতে পারবে না, এর জন্য আমাকে বের করে দিয়েছে। তুমি বড় অফিসার হয়ে তোমার ভাইকে আর পরিবারকে দেখিয়ে দিবে যে তুমি একজন আর্মি কমান্ডার অফিসার। আমি তোমাকে সব দিক থেকে সাপোর্ট করব। কালকে আরও বেশি কঠিন ট্রেনিং আছে, খাওয়া দাওয়া করবে ঠিক মতো আশা করি। আর যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে সরাসরি বলবে। ঠিক আছে স্যার, আপনাকে সরাসরি বলবো। কমান্ডার চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগর ওইখান থেকে উঠে চলে আসলো ভেতরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সাগর খাওয়া দাওয়া করে সবার সাথে বসে গল্প করেছে। এমন সময় কমান্ডার আসলো আর বলতে লাগলো, তোমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ উপর মহল থেকে আদেশ এসেছে কয়েকদিনের মধ্যে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে তোমাদের পাঠানো হবে এবং আরও অনেক অফিসার যাবে তোমাদের সাথে। ঠিক আছে স্যার, আমরা যেতে প্রস্তুত আছি। তবে আমাদেরকে তো পিস্তল চালানোর ট্রেনিং দেওয়া হয় নাই, আমরা কিভাবে পিস্তল চালাবো? তোমরা এখন চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে পিস্তল চালানো। সাগর, তোমাকে পাঠানো হবে প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসেবে, কারণ বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রীর উপর অনেক হামলা হচ্ছে। সে আমাদের প্রধানমন্ত্রী, আমাদেরকে দেখে রাখতে হবে। আজকে এই দেশটা উন্নতি করার পেছনে তার অবদান রয়েছে। ঠিক আছে স্যার, আমাকে যেখানেই পাঠাবেন ভালোর জন্যই পাঠাবেন, আমি জানি। তোমরা চিন্তা করো না, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু সময় নিয়ে তোমাদের সাথে মিশনে জয়েন করব ইনশাল্লাহ। তোমাদেরকে এখন রাতেও ট্রেনিং দেওয়া হবে। সকালে সেসব কঠিন ট্রেনিংগুলো আছে, ওইগুলো দেওয়ানো হবে। রাতে তোমাদেরকে পিস্তল চালানোর ট্রেনিং দেওয়া হবে। তোমরা সবাই রেডি হয়ে নাও, রেডি হয়ে বাহিরে এসো, আমরা সকল কিছু রেডি করছি তোমাদের জন্য। এই বলে কমান্ডার চলে গেল বাইরে। এদিকে সবাই রেডি হয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কমান্ডার স্যার কিছু লাঠির ওপর একটা ফোমের তৈরি ম্যান বানিয়ে আনলো। সবার হাতে পিস্তল দিয়ে দিল এবং ফোমের মাথায় এবং পেট আর বিভিন্ন জায়গায় গুলি করার জন্য বলছে এবং শিখিয়ে দিচ্ছে কিভাবে গুলি করবে। বেশ কিছুক্ষণ সাগরকে শেখানোর পর সাগর শিখে গেল। রাত 2টো অবধি ট্রেনিং দেওয়ানো হলো। ট্রেনিং শেষ করে সবাই চলে গেল রুমে।
বসে বসে কথা বলছে, কারণ আর 2টা ঘন্টা পর তাদেরকে ডাকা হবে, তাই তারা আর ঘুমায়নি। সকাল হতে সবাই ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর সবাইকে নিয়ে কমান্ডার চলে গেল একটা বড় ঘরের ভিতরে। গিয়ে দেখে ওইখানে আরও কিছু কমান্ডার ট্রেনিং শেখাচ্ছে আরও মানুষকে। হাসিব, তোমার অধীনে দিয়ে গেলাম সবাইকে, আর সাগরকে একটু স্পেশালভাবে ট্রেনিং করাবে, কারণ তাকে প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবাইকে এমনভাবে ট্রেনিং করব প্রত্যেকজন হাইনারের মতো কাজ করবে। আমি তো এইটাই চাই, প্রত্যেকে এক একটা হায়না হয়ে যাক। আচ্ছা, তুমি ট্রেনিং দেওয়াতে থাকো, আমি বাহিরে আরও কিছু কমান্ডার এসেছে, তাদেরকে তৈরি করি। ওরা সকল ট্রেনিংয়ে পারফেক্টভাবে সিলেক্ট হয়েছে। এখন তুমি পিস্তল চালানোটা শেখাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সবাইকে এবং প্রশিক্ষণ দিব। আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন তারা কিভাবে যুদ্ধ করে। কমান্ডার চলে গেল। এদিকে হাসিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পরামর্শ দিতে লাগলো কিভাবে কি করতে হবে এবং ভালোভাবে দেখিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর সবাই হাতে পিস্তল নিয়ে সামনের দিকে গুলি করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর সবাই গুলি করা শেষ করে একটু রেস্ট নিল। রেস্ট নিয়ে আবার তারা তাদের লক্ষ্যের দিকে গুলি করতে লাগলো। সন্ধ্যায় তারা ওই রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কমান্ডার আসলো আর বলতে লাগলো, শোনো, তোমাদেরকে বলছি, কালকে আমাদের প্রধানমন্ত্রী আসবে। সাগর, তুমি ভালোভাবে রেডি হয়ে থাকবে, কারণ প্রধানমন্ত্রীকে দেখাতে হবে তুমি কি কি কৌশল জানো। প্রধানমন্ত্রী অনেকভাবেই তোমার পরীক্ষা করবে। এমনও হতে পারে কারো মাথার উপর একটা আপেল রেখে বলবে ওই আপেলে গুলি করার জন্য। কিন্তু স্যার, যদি ওই আপেলে গুলি না লেগে তার কপালে গিয়ে গুলি লাগে তাহলে কি হবে? তাহলে তোমাকে জেলে দেওয়া হবে। আর এমনও হতে পারে একটা ছোট্ট রোডে নিয়ে গেছে, তার উপর রাখতে পারে। ঠিক আছে স্যার, আমি আজকের রাতে আবারও ভালোভাবে ট্রেনিং করব এবং একা একা ট্রেনিং করব, যাতে আমি নিজেকে পারফেক্টভাবে গড়ে উঠতে পারি। রাতে ট্রেনিং করতে হবে না, আমার বিশ্বাস তুমি পারবে। তোমাকে দিয়েই সম্ভব সব কিছু। এখন বিশ্রাম করো গিয়ে, কালকে সকাল 10টার সময় হয়তো প্রধানমন্ত্রী আসবে। সবাই চলে গেল রুমে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 6টা সবাই উঠে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে চলে গেল রুমে, যেখানে তারা কালকে বন্দুক চালানোর ট্রেনিং করেছিল। 10টা অবধি ট্রেনিং করে সবাই চলে আসলো বাইরে। এসে দেখে প্রধানমন্ত্রীর গাড়ি ভেতরে ঢুকতেছে। সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো প্রধানমন্ত্রীকে। সালাম দেওয়া শেষ হতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, সাইফুল, তোমার কমান্ডার কোথায়? তোমার কমান্ডারকে দেখতে চাই, সে আমার কিভাবে সেফ রাখবে। সাগর, এদিকে আসো, স্যারকে সালাম করো। সাগর প্রধানমন্ত্রীকে সালাম করলো। এদিকে প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার পর প্রধানমন্ত্রী বলতে লাগলো, বডিগার্ড, তোমাদের আস্তে আস্তে কি বলেছিলাম, তোমরা কাজে লেগে পড়ো। দেখি সাইফুলের কমান্ডার কতদূর এগিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর বডিগার্ডরা সাগরের সাথে মারামারি করতে লাগলো। এদিকে সাগর তাদের সবাইকে কুমফু মার দিয়ে ফেলে দিল নিচে। এটা দেখে প্রধানমন্ত্রী মুচকি হাসলো আর বলতে লাগলো, এটা পারলেই চলবে না বডিগার্ড, তুই হও। প্রধানমন্ত্রীর একজন বডিগার্ড অনেকটা দূরে চলে গেল, তার মাথায় একটা আপেল রেখে দিয়ে। আর এদিকে সাগর বুঝতে পেরে গেছে তার কি করতে হবে। বেশ কিছুক্ষণ পর সাগর বডিগার্ডের সোজা বরাবর দাঁড়িয়ে গুলি করতেই আপেলটা মাথা থেকে 2 ভাগ হয়ে 2 পাশে পড়ে গেল। এটা দেখে সাগর বলতে লাগলো, স্যার, আরও কিছু পরীক্ষা করবেন নাকি আমাকে দিয়ে করাতে পারেন? প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। প্রায় 10 মিনিট পর প্রধানমন্ত্রী বলতে লাগলো, সাইফুল, তোমার কমান্ডার খুব ভালো, সে আমার বডিগার্ড হওয়ার যোগ্য। আশা করি সে আমাকে সবসময় সেভ রাখতে পারবে। জি স্যার, আমিও মনে করি সাগর আপনাকে সবসময় সেভ রাখতে পারবে। আপনি দেখছেন তো, আপনার ভালো ভালো 4 জন বডিগার্ডকে মেরে ফেলে রেখেছে, আর তার পিস্তল চালানোটা তো দেখছেন। আমি এখন বাসায় চলে যাচ্ছি, বিকেলের দিকে তুমি তাকে রেডি করে এবং একটা পিস্তল দিয়ে দিবে লাইসেন্স করা তার নামে। ঠিক আছে স্যার, আপনি বাসায় যান, আমি সাগরকে লাইসেন্স করা একটা পিস্তল দিয়ে দিব। প্রধানমন্ত্রী তার গাড়িতে উঠে চলে গেল। এদিকে সাগর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন সময় কমান্ডার বলতে লাগলো, সাগর, দেখেছো তো, তোমাকে বলেছিলাম না স্যার এরকম একটা কাজ করবে। ধন্যবাদ তোমাকে আমার সম্মানটা রাখার জন্য। চলো, তোমাকে তোমার পিস্তল দিয়ে দেই এবং তোমার পোশাক দিয়ে দেই। আজ এখান থেকে তোমার ছুটি হবে। স্যার, আমি কিন্তু ওদের সাথে মিশনে যাব,
আপনি প্রধানমন্ত্রীকে একটু বুঝাবেন যাতে ওদের সাথে আমাকে মিশনে পাঠাতে পারি, কারণ ওদের সাথে আমি গেলে ওরা একটু ভরসা পাবে। কি বলিস সাব্বির? হ্যাঁ স্যার, সাগর ঠিক বলছে। সে যদি আমাদের সাথে যায় তাহলে আমরা একটু ভরসা পাবো এবং খুব ভালোভাবে মিশনটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীকে বলবো যাতে তোমাকে তাদের সাথে পাঠাতে পারে। এখন চলো। সাগর চলে আসলো সাইফুল স্যারের সাথে তার কেবিনে। একটা পিস্তল লাইসেন্স বের করে সাগরকে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর কমান্ডার সাগরের সকল কিছু দিয়ে দিল সাগরের হাতে। কাল থেকে হয়তো আর তোমার সাথে দেখা হবে না। দোয়া করি তুমি যেখানেই যাও ভালো থেকো। সাগর সাইফুল স্যারকে সালাম করে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর সাইফুল স্যার সাগরকে নিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতে কাজের লোক এসে দরজা খুলে দিল। সাগর আর সাইফুল ভেতরে চলে গেল। এদিকে প্রধানমন্ত্রী বসে তার মেয়ের সাথে কথা বলছে। সাগরকে দেখে প্রধানমন্ত্রীর মেয়ে বলতে লাগলো, আরে আপনি এখানে? আবার দেখা হয়ে যাচ্ছে। সেনাবাহিনীর ড্রেস পরা। আপনি কি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন? কি রে মা, তুই কি সাগরকে চিনিস নাকি? হ্যাঁ আব্বু, আমি সাগরকে চিনি। তোমাকে বলেছিলাম না, ওই যে গ্রাম থেকে আসার সময় একটা ছেলের সাথে বসে ঢাকায় এসেছি, এটাই সে ছেলে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়েছে। আশা, যা সাগরকে একটা রুম দেখিয়ে দে। আজ থেকে সাগর ওই রুমে থাকবে। ঠিক আছে আব্বু, আমি সাগরকে রুম দেখিয়ে দিতেছি। সাগর, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে রুম দেখিয়ে দিতেছি। জি চলেন তাহলে। সাগর আশার সাথে চলে গেল ওপরে। একটা রুম দেখিয়ে দিল। সাগর ড্রেসগুলো চেঞ্জ করে চলে আসলো নিচে। সাগর দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রীর পাশে। সাগরকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো আমাদের পাশে। না স্যার, আমি আপনাদের পাশে বসতে পারবো না। আপনি হচ্ছেন আমার বস, মানে আমার স্যার। আমি আপনার পাশে বসবো কিভাবে? আমি তোমার স্যার হয়েছি তো কি হয়েছে? স্যারের সাথে কি বসা যায় না নাকি? বসো বলতেছি এখানে। সাগর বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুমি আমারও খেয়াল রাখবে এবং আমার মেয়ে আশারও খেয়াল রাখবে, কারণ আমাদের উপর সবচাইতে বেশি অ্যাটাক হয়। তুমি এখানে থাকতে থাকতে সব কিছু বুঝে যাবে। সাগর প্রধানমন্ত্রী এবং আশার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হলো। সাগর ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে আশা এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিচে যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত 12টা বেজে গেছে। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। আপনাদের পাহারা দেওয়ার জন্যই তো আমাকে রাখা হয়েছে। আমি আর একটু পর ঘুমিয়ে পড়ব, আপনি চলে যান। আর একটু পর যাব, বেশ ভালো লাগতেছে। হালকা বাতাস, পরিবেশটা খুব সুন্দর। তবে গ্রামের পরিবেশ হলে আরও বেশি ভালো হতো, কারণ গ্রামে থেকে এসেছি আমি। খুব ভালো লেগেছে পরিবেশটা। গ্রামের পরিবেশ অন্যরকম, কারণ তারা সকলেই সন্ধ্যার পর বাড়িতে চলে যায়। আর ঢাকা শহরের মানুষ সন্ধ্যার পর বাইরে বের হয় ঘোরাঘুরি করার জন্য। পরিবেশ শান্ত থাকবে কি করে? আর গাড়ি ঘোড়ার যে হর্ন। আসলে আপনি তো এখান থেকে অভ্যস্ত না, তাই আর কি আপনার খারাপ লাগতেছে। আমি তো ছোট থেকেই এখানে বড় হয়েছি, তাই আমার অভ্যাস হয়ে গেছে। সাগর আর আশা গল্প করতে লাগলো। হঠাৎ একটা গুলি সাগরের এবং আশার মাঝখানে দিয়ে চলে গেল। এটা থেকে সাগর তাড়াতাড়ি করে আশাকে নিচে পাঠিয়ে দিল। সাগর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজাখুঁজি করছে কোথা থেকে গুলিটা আসছে। এদিকে আশা চলে আসলো নিচে। আশাকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে আশা, তুই এখনো ঘুমাস নাই? যা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। আবু, আমি আর সাগর ছাদে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ কোথা থেকে যেন গুলি এসেছে। সাগর ছাদে আছে, আমাকে নিচে পাঠিয়ে দিয়েছে। তুমি আমাদের বডিগার্ডদের বলো ছাদে যাওয়ার জন্য। কারো ছাদে যাওয়ার প্রয়োজন নেই স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। আর রুমের জানালা ভালোভাবে লাগিয়ে দিবেন পর্দা দিয়ে। লেজার লাইটের মাধ্যমে AK-47 পিস্তল দিয়ে গুলি করেছি। ভাগ্যবশত আমাদের শরীরে লাগে নাই। সাগর, তুমি সাবধানে থাকবে, কারণ তুমি বেশি দিন ট্রেনিং করো নাই, মাত্র 1 মাস ট্রেনিং করেছো। তোমার ট্রেনিং দেখে আমি নিয়ে এসেছি, তবে খুব সাবধানে কাজ করবে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি সাবধানেই থাকবো সব সময়। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন।
প্রধানমন্ত্রী এবং আশা দুজনের রুমে চলে গেল। এদিকে সাগর তার রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আশেপাশের বিল্ডিংগুলোতে দেখতে লাগলো। হঠাৎ একটা বিল্ডিংয়ে চোখ আটকে গেল, কারণ ওই বিল্ডিংয়ে একটা মেয়েকে আটকে রেখেছে চেয়ারের সাথে বেঁধে, আর কয়েকজন সন্ত্রাসী পিস্তল হাতে দাঁড়িয়ে আছে জানালার পাশে। এটা থেকে সাগর ফোন দিল শাহিদুলকে। কয়েকবার রিং হতে শাহিদুল ফোনটা রিসিভ করলো। স্যার, আমি সাগর বলছিলাম। প্রধানমন্ত্রীর বাসার অপোজিট সাইডে একটা নীল কালারের বিল্ডিং আছে, ওইখানে 7 তলার মধ্যে একটা মেয়েকে বন্দি করে রেখেছে শত্রুরা, আর AK-47 দিয়ে গুলি করার চেষ্টা করছিল আমাদের উপর, কিন্তু পারে নাই আমাদেরকে মারতে। সাগর, তুমি প্রধানমন্ত্রীকে এবং তার মেয়েকে সেভ রাখবে যেইভাবেই হোক না কেন, তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি এখনই সেনাবাহিনীর টিম ওইখানে পাঠাচ্ছি, তুমি লেজার লাইটের মাধ্যমে তাদের দেখিয়ে দিবে। তোমার ব্যাগের ভেতরে সকল কিছু দেওয়া আছে, তুমি যাওয়ার সময় আমি সকল কিছু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে স্যার, আপনি ইমিডিয়েটলি সেনাবাহিনী ফোর্স পাঠান। আমি এখন আমার রুমে আছি আর তাদের দিকে লক্ষ্য রাখতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিল। প্রায় 20 মিনিট পর সেনাবাহিনী চলে আসলো প্রধানমন্ত্রীর বাসার সামনে। সাগর লেজার লাইটের মাধ্যমে সেনাবাহিনীর টিমকে দেখিয়ে দিল। এদিকে সেনাবাহিনীর টিম কাজে লেগে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো বিল্ডিংয়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর রুমটা পেয়ে গেল। সেনাবাহিনীর টিম একজন ওয়েটারকে সকল কিছু বুঝিয়ে দিল, কিভাবে কি করতে হবে, কিভাবে কি বলতে হবে। এদিকে ওয়েটার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপ দিতেই ভেতর থেকে একজন শত্রু বলে উঠল, কি ব্যাপার, কি চাই এখানে, আর কে তুমি? স্যার, আমি এই হোটেলের কর্মচারী। নিচ থেকে আমাকে পাঠানো হয়েছে। রিয়া ম্যাডাম একটা জুস অর্ডার করেছিল, আর বিছানার চাদর এবং অন্য জিনিস আমাকে নিয়ে যেতে হবে ধুয়ে দেওয়ার জন্য। আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসো। দরজাটা খুলতেই কয়েকজন সেনাবাহিনীর টিম এক লাথি দিয়ে শত্রুকে নিচে ফেলে দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে শত্রুদের ওপর গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শত্রুদেরকে মেরে ফেললো। শুধু একজনকে বাঁচিয়ে রেখেছে, কারণ তার কাছ থেকে প্রমাণ জোগাড় করতে হবে কে পাঠিয়েছে তাদের। এই সত্যি করে বল, তোদের কে পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে এবং তার মেয়েকে মারার জন্য? আমি বলবো না, আমাকে মেরে ফেললেও আমি বলবো না। তুই বলবি না? দাঁড়া, বলার ব্যবস্থা করতেছি আমি। এই তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? তাকে ছাদে নিয়ে চলো, ছাদ থেকে নিচে ফেলে দিবে, তাহলেই দেখবে সব কিছু বলে দিবে। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। আমি আপনাদের কিছু বলতে পারবো না। আপনাদের বললে আমার বস আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। তোমাকে কিছু করতে পারবে না, আমরা আসি দেশ রক্ষা করার জন্য। আমরা সবসময় কাজ করি। তুই শুধু বল কে পাঠিয়েছে তোকে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। প্লিজ স্যার, আমাকে মাফ করেন, আমি আপনাদের বলতে পারবো না আমাকে কে পাঠিয়েছে। যেহেতু বলতে পারবি না, তাহলে ছাদ থেকে ফেলে দিলে কি সমস্যা? কোনো সমস্যা হবে না তোর। তুই মরে গেলে তোর পরিবারকে এমনিতেই ছেড়ে দিবে, কারণ তোর পরিবারকে তো আর বসে বসে খাওয়াবে না তোর বস। এদিকে সেনাবাহিনীর 4 জন অফিসার শত্রু তার 4 হাতে পায়ে ধরে নিয়ে চলে আসলো ছাদে। যেই ফেলে দিতে যাবে এমন সময় শত্রুটা বলে উঠল, মন্ত্রী আমাদের পাঠিয়েছে প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে মেরে ফেলার জন্য। প্রধানমন্ত্রীকে মেরে ফেললে পরবর্তীতে সে চেয়ারে বসতে পারবে। কোন প্রধানমন্ত্রী বলেছে? তার নাম কি? তাড়াতাড়ি বল। মমিন চৌধুরী জানে, এখন অর্থনৈতিক এবং সড়ক পথ দেখাশোনা করছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কয়জনকে পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে মারার জন্য? স্যার, আমরা জানি না, আর কয়েকজনকে পাঠিয়েছি। তবে অনুমান করছি যে আশেপাশের বিল্ডিংয়ে আরও অনেক লোক আছে, ওরাও প্রধানমন্ত্রীর উপর নজর রাখছে। যখন সুযোগ পাবে তখনই মেরে ফেলবে। তাদের কাছে আরও অনেক ভালো ভালো অস্ত্র রয়েছে এবং তারা ট্রেনিং প্রাপ্ত। তারা যেহেতু ট্রেনিং প্রাপ্ত, আমরা কি ট্রেনিং প্রাপ্ত না? তারা যদি আঙুলে সব করতে পারে, তাহলে আমরা তার আঙুলের নখের মধ্যে সই করতে পারবো। 3 মাস ট্রেনিং দিয়েছি, এমনি এমনি নাকি? এখন চলো এই বেটাকে জেলে বন্দি করে রাখি, বাকিটা কালকে দেখা যাবে। শত্রুটাকে নিয়ে চলে গেল সেনাবাহিনীর টিম তাদের ক্যাম্পে। বেশ কিছুক্ষণ পর সেনাবাহিনীর টিম ওপর মহলে জানিয়ে দিল এই ঘটনা। পরদিন সকাল হতেই আর্মির মেজর জেনারেল ওয়াকারারুস জামান চলে গেল প্রধানমন্ত্রীর বাসায়। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল প্রধানমন্ত্রী বসে আছে সোফায়। এটা দেখে বলতে লাগলো, স্যার, মোমেন চৌধুরী আপনাকে মারার জন্য চেষ্টা করতেছে।
সে চাইতেছে আপনার জায়গা দখল করার জন্য, তবে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তাই আমরা তাকে ধরতে পারতেছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে ধরতে পারবো। দেখো, যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই সেহেতু আমরা তাকে ধরে কোনো কিছুই হবে না। আগে প্রমাণ খুঁজতে হবে সকল কিছু, তাহলেই আমরা মোমেন চৌধুরীকে কি ধরতে পারবো। সাগর, তুমি একটা আইডিয়া দাও তো কিভাবে ধরা যায় শত্রুদের। স্যার, আপনি এক কাজ করেন, যেহেতু আপনাকে তারা মারতে চাইতেছে, আপনি কোথাও একা গাড়িটা চালিয়ে যান, এরপর বাকিটা আমি দেখে নিতেছি। আর স্যার, আপনি সেনাবাহিনীর টিম রেডি রাখবেন, তবে ছদ্মবেশে বলবেন আসার জন্য, যাতে তাদের ধরতে পারে। এবং সেনাবাহিনীর টিমের গাড়িটা স্যারের গাড়ির পিছনে রাখবেন, বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে, তবে অন্য গাড়ি নিয়ে যাবেন। কিন্তু এদের তো স্যারের অনেক বড় বিপদ হবে, কারণ ওনাকে একা ছাড়লে ওনার উপর অ্যাটাক হবে। এটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। তুমি এসব বলতেছো কেন? স্যারকে একা ছাড়ার জন্য? আমরা স্যারকে কখনো একা ছাড়বো না। স্যার, আপনি চিন্তা করবেন না, প্রধানমন্ত্রী কোনো কিছু হতে দেব না। আমি আগে থেকে গাড়িতে বসে থাকবো। সকল কিছু নিয়ে যদি অ্যাটাকও করে তাহলে আমি তাদের ওপর গুলি করতে পারবো। ঠিক আছে সাগর, তোমার ওপর ভরসা করে স্যারকে পাঠাচ্ছি আমি। তবে একটা কথা মনে রেখো, স্যারের যদি কিছু হয় তাহলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আমি বেঁচে থাকতে স্যারের কোনো কিছু হতে দিব না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন। সাগর চলে আসলো গাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিল সেনাপ্রধান। সাগর আগে থেকেই পেছনে লুকিয়ে আছে। এদিকে প্রধানমন্ত্রী গাড়িতে উঠে পড়তেই সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এখন কোথায় যাব? স্যার, আপনি একটা ফাঁকা মাঠে চলে যান, যাতে যুদ্ধ লাগলেও ওইখানে আমরা হামলা করতে পারি। আপনার কোনো কিছু হবে না, আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখবো আমি। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ একটা গুলি এসে গাড়ির দরজায় কাছে লাগলো, কিন্তু ভাঙলো না, কারণ এটা বুলেট প্রুফ গাড়ি। প্রধানমন্ত্রী এবার গাড়িটার স্পিড আর একটু বাড়িয়ে দিল। এদিকে শত্রুর দল পিছু করেছে প্রধানমন্ত্রীর গাড়ির। তাদের গাড়ির পেছনে সেনাবাহিনীর গাড়ি আছে। প্রায় আধা ঘন্টা গাড়ি চালানোর পর একটা ফাঁকা জায়গায় চলে আসলো, যেখানে কেউ নেই। চারপাশে শুধু বড় মাঠ আর মাঠ। গাড়িটা থামতে শত্রুর দল এসে গাড়িটাকে ঘেরাও করে ফেললো। এদিকে সাগর দরজাটা খুলে তাড়াতাড়ি করে চলে গেল বাইরে। দুই হাতে দুইটা পিস্তল নিয়ে গুলি করতে লাগলো শত্রুদের ওপর। এদিকে শত্রুরা তাদের পিস্তল বের করতে করতেই সাগর তাদেরকে মেরে মাটিতে শুয়ে দিল। সেনাবাহিনীর টিম এসে তাদেরকে ধরে ফেললো আর সাগরকে বলতে লাগলো, ধন্যবাদ সাগর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই শত্রুদের ধরিয়ে দেওয়ার জন্য। এখন শুধু মেন যে আছে তাকে ধরবো আমরা। তুমি স্যারকে নিয়ে এখন বাসায় চলে যাও। হ্যাঁ, আমি স্যারকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আপনারা তাদের পেট থেকে সকল কথা বের করে এরপর মেন যে আছে তাকে ধরবেন। সেনাবাহিনীর টিম চলে গেল। এদিকে সাগর প্রধানমন্ত্রীকে নিয়ে চলে আসলো বাসায়। গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে চলে গেল দুজন। প্রধানমন্ত্রীকে দেখে তার মেয়ে বলতে লাগলো, আব্বু, তুমি সুস্থ আছো তো? তোমার উপর হামলা হয় নাই? হামলা তো হয়েছে, কিন্তু সাগর আমাকে বাঁচিয়ে নিয়েছে। তুই আজকে কলেজে যাস নাই? না আব্বু, আমি আজকে কলেজে যাই নাই, ভালো লাগছিল না এই জন্য। আর কাকে নিয়ে কলেজে যাব? তোমার এইসব বডিগার্ড কোনো বডিগার্ড হলো? শত্রুরা আসলেই তো ভয় পেয়ে মরে যাবে। আচ্ছা, কাল থেকে সাগর তোকে নিয়ে দিয়ে আসবে প্রতিদিন কলেজে, আর নিয়ে আসবে। সাগর, পারবে না তুমি এই কাজটা করতে? জি স্যার, অবশ্যই পারবো। তবে আমি যদি বাসায় না থাকি আপনি বাসার বাইরে বের হবেন না এবং জানালা খুলবেন না। ঠিক আছে, জানালা খুলবো না। এখন তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে আসো। খাবার দিতেছে আসার আম্মু। সাগর চলে গেল রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তে আশার আম্মু বলতে লাগলো, সাগর, তুমি আজকে আমাদের বাসায় এসেছো? 3 দিন হতে চললো। তোমার বাড়ি থেকে কেউ ফোন দেয় নাই, দেখলাম না একবারও। আসলে ম্যাডাম, আমার বাড়িতে লোক থেকেও নেই, কারণ আমাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে। তাই আমি এইখানে চলে এসেছি। সার্কুলার পেয়েছিলাম, পরে এই জবটা পেলাম। তুমি চাইলে আমাকে আন্টি বলে ডাকতে পারো, ম্যাডাম বলে ডাকতে হবে না। ঠিক আছে, আমি না হয় আপনাকে আন্টি বলেই ডাকবো। তবে আমি কিন্তু স্যারের সামনে আপনাকে আন্টি বলে ডাকতে পারবো না। স্যারের সামনে আমি আপনাকে ম্যাম বলবো। ঠিক আছে, তোমার ইচ্ছা। সাগর খাওয়া দাওয়া করে বসে রইল সোফায় প্রধানমন্ত্রীর সাথে।
বেশ কিছুক্ষণ কথা বলার পর সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার, কারণ সে আজকে 2 দিন ধরে ঘুমায় না। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর ঘুমিয়ে গেল। সাগর ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। সাগর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে বসে টিভি দেখতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, সরি স্যার, আসলে একটু চোখটা লেগেছিল তো, এর জন্য আর কি আমি বুঝতে পারি নাই। আচ্ছা, সমস্যা নেই, তুমি বসো এখানে, আমাদের সাথে বসে বসে আড্ডা দাও। সাগর সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সাগর চলে আসলো আবার তার রুমে, কারণ যেহেতু কাজ নেই সেই রুমে এসে বসে রইল। প্রায় 1 ঘন্টা পর আশার রুমে প্রবেশ করলো সাগরের, আর বলতে লাগলো, হ্যাঁ যেতেই তো হবে, কারণ আমি আপনাদের রক্ষাকর্তা, আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে, এটার জন্যই তো আমাকে পাঠানো হয়েছে। এসব বলবেন না, আপনি তো একটা চাকরি করতেছেন। এটা হ্যাঁ চাকরি করতেছি, চলেন, তবে তাড়াতাড়ি চলে আসতে হবে। আবার কখন স্যারের উপর অ্যাটাক হয় এটা নিজেও জানি না। ধরা পড়েছে তো কি হয়েছে, আবারও অ্যাটাক হতে পারে। এই বলে সাগর আশাকে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে উঠে পড়লো 2 জন। সাগর ড্রাইভ করছে আর আশা সাগরের পাশের সিটে বসে আছে। সাগরকে উদ্দেশ্য করে আশা বলতে লাগলো, সাগর, তোমার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড মানে? বুঝলাম না, কি বলতে চাইছেন? তুমি তো গ্রামে থাকো, তুমি এসব বুঝবে না। তুমি কি প্রেম করো কারোর সাথে? আমার যে চেহারা, আমার সাথে আবার কেউ প্রেম করতে আসবে? কোথায় যাবেন লোকেশন সেট করে দেন, আমি তো এখানকার জায়গা চিনি না। লোকেশন সেট করা আছে, তুমি গাড়ি চালাতে থাকো, লোকেশনে পৌঁছে যাবে। সাগর গাড়ি চালাতে লাগলো। এদিকে আশা সাগরের দিকে একভাবে তাকিয়ে আছে, চোখ নড়তেছে না একটু। বেশ কিছুক্ষণ পর সাগর আর আশা চলে আসলো সেই লোকেশনে। আশাকে নিয়ে সাগর ভেতরে চলে গেল। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ঠিক আছে, আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। আশা চলে গেল ভিতরে। এদিকে সাগর দাঁড়িয়ে আছে বাইরে। এমন সময় গোলাগুলির আওয়াজ শুনতে পেল। সাগর আশাকে নিয়ে চলে আসলো একটা সেফ জায়গায়। আশাকে লুকিয়ে রেখে বলতে লাগলো, আপনি এখান থেকে বের হবেন না, যাই হয়ে যাক না কেন, আমি নিচের দিকটা সামলাচ্ছি। এই বলে সাগর বাইরে থেকে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল নিচে। সাগরকে দেখে গুন্ডারা বলতে লাগলো, এই তুই কে? তাড়াতাড়ি মাথা নিচু কর, না হলে গুলি করে দেব। আরে ভাই, আপনারা কিসের জন্য এসেছেন সেটা করে চলে যান, এভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? আমরা কি বাচ্চা মানুষ নাকি যে ভয় পাবো এখন? তুই তো বেশি কথা বলছিস, তোকে গুলি করতেই হবে। এই বলে গুন্ডাটা যেই গুলি করতে যাবে, এমন সময় সাগর তার কোমর থেকে 2টা পিস্তল বের করে তাদের ওপর গুলি করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে কয়েকটা গুন্ডাকে মাটিতে মেরে ফেলে দিল। বাকি গুন্ডাগুলো দৌড়ে পালিয়ে গেল ওইখান থেকে। এদিকে সাগর সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি গুন্ডা না, আমি হচ্ছে একজন সেনাবাহিনীর অফিসার, আপনারা ভয় পাবেন না। এখন আপনাদের মতো আপনারা চলাফেরা করতে পারেন, এইগুলোকে একটু পর নিয়ে যাবে। সাগর, শপিং মলে নাকি শত্রুরা এসেছিল আশাকে মারার জন্য? না স্যার, আশাকে মারার জন্য আসে নাই, তারা এসেছিল ওইখান থেকে লুটপাট করার জন্য, কিন্তু আমার জন্য করতে পারে নাই। 5 জনকে গুলি করে ওইখানে মেরে ফেলেছি, আর বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে। একদম ঠিক কাজ করেছো তুমি। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করবে, রাত হয়ে গেছে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই কলিং বেল বেজে উঠল। সাগর গিয়ে দরজা খুলতে দেখতে পেল একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলতে লাগলো, আপনি কে? আপনার পরিচয় কি? আমি আলী চৌধুরী, আলী গ্রুপ অফ কোম্পানির মালিক। প্রধানমন্ত্রী বাসায় আছে নাকি? ওনার সাথে কথা ছিল, আমার নাম গিয়ে বলেন, তাহলে উনি চিনবে। সাগর চলে আসলো প্রধানমন্ত্রীর কাছে আর বলতে লাগলো, স্যার, আলী চৌধুরী এসেছে, আলী গ্রুপ অফ কোম্পানির মালিক। ওনাকে কি ভিতরে আনবো? হ্যাঁ, নিয়ে আসো। সে আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। সাগর আলী চৌধুরীকে বিতরণে সোফায় বসিয়ে দিল। খাওয়া দাওয়া করে সবাই বসে আছে সোফায়। এমন সময় আলী চৌধুরী বলতে লাগলো, নাজমুল, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার ফ্যাক্টরিতে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে, প্রায় 400 কোটি টাকার মাল পুড়ে গেছে।
এখন কিভাবে কি করব বুঝতে পারছি না। কি বলতেছিস? কখন হয়েছে এসব? আর দারোয়ান কোথায় ছিল তখন যখন এসব হয়েছিল? দারোয়ান ওখানেই ছিল, আগুন নিভাতে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সুতার ফ্যাক্টরি তো, এর জন্য তাড়াতাড়ি করে আগুন লেগে গেছে। এখন আমি কিভাবে এত টাকা পরিশোধ করব? ভাবছিলাম এই সুতোগুলো বিক্রি করে দিয়ে সকল টাকা পরিশোধ করব, এরপর আবার বাইরের দেশ থেকে 500 টন সুতো আনাবো। আচ্ছা, এক কাজ কর, আমি কালকে না হয় তোর অফিসে যাব, গিয়ে দেখে আসবো কতটুকু পুড়েছে। এখন এক কাজ কর, তুই বাসায় চলে যা, কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি বিষয়টা। আলী চলে গেল তার বাসায়। এদিকে সবাই ঘুমাতে চলে গেল। সবাই সবার রুমে শুয়ে আছে। এদিকে সাগর তার ফোনটা হাতে নিয়ে তার আব্বু আম্মু এবং বড় ভাইয়ের ছবি দেখতেছে আর ভাবছে, আজকে যদি আমার আব্বু আম্মু আর ভাইয়া এই খবরটা শুনতে পায় তো তাহলে কতই না খুশি হতো। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে আমি মিথ্যা চুরি অপবাদে বাড়ি ছাড়া হয়েছি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সাগর। চলুন দেখে আসি সাগর আর তার বাড়ি থেকে চলে আসার পর কি হয়েছিল তার বাড়িতে। সাগর বাড়ি থেকে চলে আসার পর রাফিয়া তাদের বাসায় চলে গেল। গিয়ে দেখে তার বান্ধবীরা চলে এসেছে। ফারিয়া খুশি হয়ে তার বান্ধবীদের বলতে লাগলো, আজকে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি। সাগরকে তার বাসা থেকে তাড়িয়ে দিয়েছি 1000 টাকা মিথ্যে অপবাদ দিয়ে, এবং তার কাছ থেকে 1000 টাকা নিয়েও নিয়েছি। তুই এটা একদম ঠিক করিস নাই ফারিয়া, ছেলেটা তো খুব ভালো ছিল, তুই এটা করতে গেলি কেন? ওই ছেলের অনেক দেমাক। আমি বলেছিলাম তার সাথে রিলেশন করব, কিন্তু সে আমার সাথে রিলেশন করবে না, এর জন্যই রাগে তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছি। বাড়ি থেকে বের করে দিয়ে তোর কি লাভ হলো বলতো আমাকে? ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আরে চিন্তা করিস না, আবার চলে আসবে বাসায়। এমনিতেই সাহেদ ভাইয়া বাড়ি থেকে বের করে দিয়েছে, রাতের দিকে চলে আসবে। রাতের দিকে যাতে চলে আসে সেই দোয়া কর। আচ্ছা তুই থাক, অনেকক্ষণ হয়েছে আমি এসেছি, এখন তাহলে যাই আমি। এই বলে টুনি এবং তার আরও কয়েকজন বান্ধবী চলে গেল ফারিয়াদের বাসা থেকে। এরপর থেকে ফারিয়া আর সাগরদের বাসায় যায়নি। এরপর কি হয়েছে আপনারা তো দেখলেন। সকাল 7টা সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে প্রধানমন্ত্রী এবং তার মেয়ে বসে আছে। সাগরকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, সাগর, রেডি হয়ে এসেছো? চলো এখন যাওয়া যাক অফিসটা দেখার উদ্দেশ্যে। সকাল সকাল চলে যাই, আস্তে আস্তে আবার 10টা বাজবে। সকাল সকাল চলে গেলে শত্রুরা যদি না দেখে তাহলে আরও বেশি ভালো হবে। জি স্যার, আমিও এটাই বলতে চাচ্ছিলাম। সকাল সকাল চলে যাই শত্রুদের চোখের আড়াল থেকে। আশা, তুমি বাসায় থেকো, বাড়ির বাইরে বের হবে না। ঠিক আছে। সাগর প্রধানমন্ত্রীকে নিয়ে চলে গেল আলী গ্রুপ অফ কোম্পানিতে। সকাল 10টা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। এসে দেখে বাড়ির ভেতরে সকল কিছু ভাঙচুর করা। এরা দেখে সাগর এবং প্রধানমন্ত্রী কিছুটা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে চলে গেল আশার রুমে। গিয়ে দেখে আশা বিছানায় শুয়ে আছে। আশাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, কিরে আশা, বাড়ির ভিতরে কি হয়েছে? সব কিছু ভাঙচুর করা কেন? বাসায় কি কেউ এসেছিল? না আবু, বাসায় কেউ আসে নাই, আমি রাগের মাথায় সব কিছু ভাঙচুর করেছি। কেমন হয়েছে যে রাগের মাথায় সব কিছু ভাঙচুর করে ফেলছিস? তেমন কিছু হয় নাই, বান্ধবীদের সাথে ঝগড়া করেছি, এই জন্য আর কি রাগের মাথায় নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। এখন সাগর এসেছে, যদি বাইরে যেতে চাস তাহলে যেতে পারিস। সাগর, আশাকে নিয়ে বাইরের থেকে ঘুরে আসো। আমি এখন বাহিরে যাব না, আমার যখন মন চায় তখন বাহিরে যাব। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। প্রধানমন্ত্রী আর সাগর রুম থেকে বেরিয়ে চলে গেল। দুপুর হয়ে আসলো। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় আশা আসলো আর বলতে লাগলো, আবু, আমি বাহিরে যাব, সাগরকে বলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। সাগর, আশাকে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আশার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত ঘুরে আসবে। ঠিক আছে স্যার। ম্যাডাম চলেন যাই তাহলে এখন। সাগর আর আশা চলে আসলো বাইরে। বুলেট প্রুফ গাড়িটা নিয়ে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আর আশা চলে আসলো একটা কফি শপে। দুজন বসে আছে চুপচাপ। এমন সময় সাগর বলতে লাগলো, ম্যাডাম একটা কথা বলি, রাগ করবেন না তো আমার কথা শুনে? না, রাগ করব না, বলেন কি বলবেন। আসলে বাড়ির অবস্থা যা দেখলাম, আপনি রাগের মাথায় যা করেছেন এটা মোটেও ঠিক করেন নাই। রাগ কন্ট্রোল করতে শিখুন, দেখবেন
আপনার জীবন আরও সুন্দর হবে। আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটাই হচ্ছে আমার বড় ব্যাপার। রাগের মাথায় কখন কাকে কি বলে বসি নিজেও জানি না। ও আচ্ছা। সাগরের আশা বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত 8টা বেজে গেল। এত রাত হয়ে গেছে এটা থেকে প্রধানমন্ত্রী চিন্তা করতে লাগলো আর ফোন দিয়ে বলতে লাগলো, হ্যালো সাগর, তোমরা কোথায় আছো? এখনও বাসায় আসতেছো না যে? কোনো বিপদ হয় নাই তো? না স্যার, কোনো বিপদ হয় নাই, আমরা আসতেছি এখনই। ঠিক আছে, আসো তাহলে, আমি অপেক্ষা করতেছি তোমাদের জন্য। সাগরের আশা চলে গেল বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় প্রধানমন্ত্রী বলতে লাগলো, সাগর, তোমার কি বাড়িতে যাওয়ার ইচ্ছা করে না? আজ তো প্রায় 2 বছর হয়ে গেছে, এখন তো তুমি একজন আর্মির হেড অফিসার। স্যার, যেই মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে, আর মন চায় না বাড়িতে যাওয়ার। তবে বাড়িতে যাব, কোনো না কোনো একদিন বাড়িতে যাব। তো বিয়ে করবে কবে? ঠিকঠাক করেছো নাকি? স্যার, আমাকে বিয়ে করবে কে? আমি তো দেশের জন্য লড়তেছি, কখন মরে যায় তার ঠিক নেই। দেশের জন্য লড়লে কি মানুষ বিয়ে করে না? আরও অন্যান্য অফিসাররা তো বিয়ে করেছে, তাদের জীবন কিভাবে চলতেছে। তুমি এক কাজ করো, বিয়ে করে ফেলো একটা, তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। স্যার, বিয়ে করতে দেরি আছে এখনও? রাতে খাওয়া দাওয়া করে সাগর ঘুমিয়ে গেল। পরদিন সকাল 10টা, আশার নাকি ঘুম ভাঙল সাগরের। ঘুম থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে, ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে চলে আসলো অফিসে। কিছুক্ষণ কাজ করে আবারও প্রধানমন্ত্রীর বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় দেখতে পেল তার আব্বু আম্মুকে ভিক্ষা করতেছে। এটা থেকে সাগর তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে চলে আসলো তার আব্বু আম্মুর সামনে আর বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা এভাবে ভিক্ষা করতেছো কেন? বাবা, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আর আমরা তো এই শহরে ভিক্ষা করতেছি 5 মাস হয়েছে। আমাদের কিছু টাকা দিবা? গত 2 মাস ধরে কিছুই খাই নাই। তুমি টাকা দিলে হয়তো কিছু খেতে পারতাম। আমি আপনাদের ছেলে সাগর, যাকে আপনার বড় ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে প্রায় 3 বছর আগে। আমি আপনাদের সেই ছেলে সাগর। সাগরকে দেখে সাগরের আম্মু আব্বু কান্না করে দিল। সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, তোর বড় ভাই আমাদেরকে বের করে দিয়েছে। আমাদের নামে সকল জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু তার নামে করে আমাদের বের করে দিয়েছে। আমি জানতাম তো এটা করবে। আমার সাথে আসো, তোমাদেরকে আগে খাবার খাইয়ে নি, এরপর বাসায় নিয়ে যাব। এই বলে সাগর তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো তার গাড়িতে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর সাগর ঢাকা শহরের একটা বড় রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো তার আব্বু আম্মুকে। ওইটা আমার আব্বু আম্মু, যা খেতে চাই তাই এনে দাও। ওইটা সকল কিছু এনে দিয়ে দিল। সাগরের আব্বু আম্মু খাওয়া দাওয়া করে সাগরের সাথে চলে আসলো প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই আশা এসে দরজা খুলে দিল। সাগরের সাথে তার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, সাগর, ওনারা কারা? ওনাদের তো আগে কখনোই দেখি নাই। ওনারা হচ্ছে আমার আব্বু আম্মু। আমার বড় ভাই আব্বু আম্মুকে বের করে দিয়েছে বাড়ি থেকে। গত 6 মাস ধরে ঢাকা শহরে ভিক্ষা করে খাচ্ছে। আজকে দেখা পেয়ে নিয়ে এসেছি। তুমি এক কাজ করো আশা, আব্বু আম্মুকে একটা রুম দেখিয়ে দাও। আমি আব্বু আম্মুর জন্য জামা কাপড় নিয়ে আসতেছি। আব্বু আম্মু, তোমরা গিয়ে রেস্ট করো। ঠিক আছে বাবা, যা তাহলে। সাগর চলে আসলো একটা শপিং মলে। সাগরের আব্বু আম্মুর জন্য জামা কাপড় নিয়ে আবারও চলে আসলো বাসায়। সাগরের আব্বু আম্মুকে জামা কাপড় দিয়ে দিতেই ওরা ফ্রেশ হয়ে আসলো। এদিকে প্রধানমন্ত্রী তার কাজ শেষ করে বাসায় আসতে দেখতে পেল সাগরের আব্বু আম্মুকে। তাদের দেখে বলতে লাগলো, সাগর, ওনারা কারা? ওনাদের তো আগে কখনোই দেখি নাই। স্যার, ওনারা হচ্ছে আমার আব্বু আম্মু। বড় ভাই সকল জায়গা সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বের করে দিয়েছে আব্বু আম্মুকে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। সাগর, তুমি তোমাদের গ্রামে যাবে, এরপর তোমার ভাইকে উচিত শিক্ষা দিয়ে এরপর আসবে। যে যেমন করে তার সাথে তেমন করা উচিত। থাক সাগর, তাকে আর কোনো কিছু করার দরকার নাই। সে তার মতো চলাফেরা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ তোকে অনেক দিয়েছে। তবু আব্বু, ভাইয়ার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আমি 1 সপ্তাহ পর গ্রামে যাব। এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করি। সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে।
এমন সময় আশার আব্বু বলতে লাগলো, ফরিদ সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন। জি বলেন, কি বলবেন? আমি চাইছিলাম আমার মেয়ের সাথে সাগরের বিয়েটা দিয়ে দিতে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যেটা বলবেন সেটাই তো করতে হবে। আমার ছেলে আপনার কাছে গত 3 বছর ছিল, আপনারা আমার ছেলেকে ভালো রেখেছেন, তো আমি চাই আমার ছেলে আপনার বাসায় থাকুক, আপনার আর আপনার মেয়ের খেয়াল রাখুক সব সময়। আচ্ছা, আপনি যেহেতু চিন্তা ভাবনা করেছেন সাগরের সাথে বিয়ে দিবেন, সাগর আগে গ্রাম থেকে আসুক, এরপর না হয় বিয়ে নিয়ে সাগরের সাথে কথা বলবেন। সাগরের যদি আপত্তি না থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই। ঠিক আছে, আপনারা যেটা মতামত দিবেন সেটাই করব। রাতে সবাই ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 4টি দিন। সাগর তার সকল কাজ শেষ করে বাসায় চলে আসলো। সোফায় বসে আছে প্রধানমন্ত্রী এবং সাগরের আব্বু আম্মু, সাথে আশা। সাগরকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, তুই কবে গ্রামে যাবি? গ্রামে আমার কিছু জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে আসার জন্য বলতাম। এই তো আম্মু, আজকে গ্রামে যাব। আশা, তুমি যাবে নাকি আমার সাথে? যদি যেতে চাও তাহলে রেডি হয়ে আসো। আর স্যার, আপনি আগামী 2 দিন বাড়ি থেকে বের হবেন না। যদিও কাজ থাকে তাহলে বলবেন, তারা যেন আপনার বাসায় আসে। আমি যতক্ষণ না আসতেছি ততক্ষণ বাসা থেকে না বের হওয়াই ভালো। ঠিক আছে সাগর, তুমি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি বাসা থেকে বের হব না। আশা, তুইও যা, সাগরের সাথে গ্রাম থেকে ঘুরে আয়। আশাও চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে দুজন রেডি হয়ে চলে আসলো নিচে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাইরে। গায়ে নিয়ে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর আর আশা চলে আসলো হাইওয়ে রোডে। আশা সাগরের কাঁধে মাথা রেখে বলছে, সাগর, গ্রাম থেকে শহরে গেলে তখন আমাদের বিয়ে দিবে আব্বু আম্মু। তোমার আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আমার কি দেখে বিয়ে করতেছো আশা? আমি তো সারাদিন বাইরে থাকি, আবার কোনোদিন রাতেও আসি না। বিয়ে করলে কি সুখ পাবে? অবশ্যই, খুব পারবো। বাড়িতে বউ থাকলে বাড়ির টান থাকবে বেশি। সো বিয়ের পর এমনিতেই তুমি পরিবর্তন হয়ে যাবে, আমাকে বলতে হবে না। ঠিক আছে, দেখা যাবে বিয়ের পর কতটা পরিবর্তন হয়, আর তুমি আমাকে কতটা পরিবর্তন করতে পারো। তবে একটা কথা ভাবতেই খুশি লাগতেছে, কারণ তুমি তোমার রাগ এখন কন্ট্রোল করতে পারবা। আগে তো পুরো বাড়ি ভেঙে তছনছ করে ফেলতে, এখন তো একটা জিনিসও ভাঙবা না। সব পরিবর্তনের পিছনে তোমার হাত আছে সাগর। তুমি যদি না থাকতে তাহলে আমি কখনোই আমার রাগ কন্ট্রোল করতে পারতাম না। তুমি আমার রাগ কন্ট্রোল করা শিখিয়েছো। সাগর কথা বলছে আর ড্রাইভ করছে। দীর্ঘ 4 ঘন্টা পর সাগর গ্রামের ভেতরে চলে আসলো। সাগর ড্রাইভ করে গ্রামের ভেতরে প্রবেশ করলো। এত দামি গাড়ি দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে গাড়ির দিকে। গাড়িটা সোজা সাগরদের বাড়ির সামনে গিয়ে থামলো। সাগর আর আশা গাড়ি থেকে নেমে কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। সাগর আর আশা দেখে বলতে লাগলো, আপনারা কারা? আর আপনারা কে? আর এইখানে কি চান? আমরা হচ্ছে এই বাড়ির মালিক। শাহেদকে বলেন এখানে আসার জন্য। আর আপনি কে? আমি হচ্ছি শাহেদের বউ। শাহেদ, এই শাহেদ, দেখে যাও কারা যেন এসেছে আর বলতেছে এটা নাকি তাদের বাড়ি। কে ভাই আপনারা? আর বলতেছেন এটা আপনার বাড়ি? এটা তো আমার আব্বুর বাড়ি, আমার নামে লিখে দিয়ে গেছে। আপনার আব্বুর বাড়ি আপনার নামে লিখে দিয়ে গেছে? কে বলেছে আপনার নামে লিখে দিয়ে গেছে? আর আপনার কাগজ কোথায়? বাড়ি নিয়ে আসেন তো দেখি। আমার কাছেও দলিল আছে এই বাড়ির। বেশ কিছুক্ষণ পর শাহেদ বাড়ির ভেতর থেকে জমির কাগজপত্র নিয়ে আসলো সবগুলো, আর বলতে লাগলো, এই দেখেন, এইগুলো হচ্ছে বাড়ির দলিলপত্র। আপনি বলতেছেন এটা আপনার বাড়ি? আপনার দলিলটা দেখি। এই দেখেন আমার দলিল। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমার নামে এই বাড়ি এবং সকল সম্পত্তি, জায়গা লিখে দিয়েছে। আর আপনার এখানে তো কোনো কিছুই লেখা নেই, শুধু সাইন দেওয়া আছে। আমার তো মনে হচ্ছে আপনি জোর করে সাইনটা নিয়েছেন। যদি আপনার আব্বু নিজ ইচ্ছায় আপনার নামে জায়গা সম্পত্তি লিখে দিত তাহলে আমার মতো এরকমভাবে লেখা থাকতো। আমি যখন একবার বলেছি এটা আমার আব্বুর বাড়ি,
এখন আমার নামে করে দিয়ে গেছে। সো এটা আমার বাড়ি, আমি এই বাড়ি কাউকে দিব না। ভাই, আপনি এই বাড়ির কাউকে দেন আর না দেন, আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আমি হচ্ছি একজন আর্মির হেড অফিসার। এই দেখেন আমার আইডি কার্ড। এখন যদি আপনি এই বাড়ি থেকে বের না হয়ে যান, তাহলে কিন্তু আমি গ্রামের প্রধানকে ডেকে নিয়ে আসবো। শাহিদ, প্লিজ ওনার সাথে ঝগড়া করো না। উনি একজন আর্মির হেড অফিসার, বেশি কিছু বললে পরে তোমাকে ধরে নিয়ে যাবে। চলো আমরা আমাদের বাসায় চলে যাই। হ্যাঁ চলো যাই তাহলে। ফারিয়া এবং শাহেদ চলে আসলো ফারিয়াদের বাসায়। দুজনকে দেখে ফারিয়ার আব্বু বলতে লাগলো, তোমরা আমার বাড়িতে এসেছো কেন? আমার বাড়ি থেকে বের হয়ে যাও দুজন। তোমাদের মুখ দেখতে চাই না আমি। যে নিজের মা বাবাকে সম্পত্তির লোভের জন্য বাড়ি থেকে বের করে দেয়, সে কখনোই আমার বাড়িতে থাকতে পারবে না। প্লিজ আব্বু, আমাদেরকে থাকার জায়গা দিন। আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওই বাড়িটা আব্বু অন্যজনের নামে লিখে দিয়েছে। অনেক ভালো কাজ করেছেন, অন্যজনের নামে লিখে দিয়েছে। আমি তোমাদের জায়গা দিব না আমাদের বাসায়। এটা বলতেই ফারিয়া দৌড়ে গিয়ে তার আব্বুর পা জড়িয়ে ধরল আর কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আব্বু, শাহেদকে জায়গা না দিলে আমাকে অন্তত দাও। আমি তো তোমার মেয়ে। প্লিজ, আমি তোমার দুইটা পায়ে পড়তেছি, তবুও আমাকে বাড়ি থেকে বের করে দিও না। হারিয়া, এসব কি বলতেছো তুমি? তোমার জন্য আমি এত কিছু করলাম, আর তুমি কি না বলতেছো আমাকে জায়গা না দেওয়ার জন্য? তোমার আব্বু আম্মুর জায়গার সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম রানীর মতো থাকবো, কিন্তু এরকম যে হবে আমি কখনোই ভাবতে পারি নাই। সি হারিয়া, সি, আমি কখনোই ভাবতে পারি নাই তুমি এইসব বলবে। শাহেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় শাহেদের পেছন থেকে সাগর বলতে লাগলো, ভাইয়া, এই মেয়ের কারণেই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সামান্য মাত্র 1000 টাকার মিথ্যা অপবাদ দিয়ে। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। এখন নিজের চোখেই দেখো সে কি করতে পারে এবং কি করতে পারে না। মানে সাগর, তুই ছিলি ওইটা? হ্যাঁ, আমি ছিলাম। আমি আব্বুর কাছ থেকে সকল জমি আমার নামে লিখিয়ে নিয়েছি, কারণ আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবে। এখন সকল সম্পত্তির মালিক আমি, সো তোমার এখানে কোনো কিছুই নেই। আমি চাইলে তোমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি। সাগরের কথা শুনে তার বড় ভাই সাগরের 2 পা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সাগর ভাই আমার, আমাকে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই মেয়েটার জন্য আমি আব্বু আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন ওনারা কোথায় আছে আমি জানি না। জানবে কি করে? তুমি ঢাকা শহরে গিয়ে ভিক্ষা করে খাচ্ছ, আর তুমি কি না আমার আব্বুর এত জায়গা সম্পত্তি থাকার পর তুমি বের করে দিয়েছো? তোমাকে কখনোই মাফ করব না আমি, যতক্ষণ না পর্যন্ত আমার আব্বু এবং আম্মুর পা জড়িয়ে ধরে কান্না না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করব না। আর এই জায়গা সম্পত্তি আমি আবারও আব্বু আম্মুর নামে লিখে দিব। ভাই তুই বল, আব্বু আম্মু কোথায় আছে? আমি এখনই যাচ্ছি আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য, আর এই মেয়েকে আমি ডিভোর্স দিব। ডিভোর্স দিলেই সব কিছু ঠিক হয়ে যায় না। ডিভোর্স দিলে মেয়েটা সারা জীবন একা হয়ে যাবে। তুমি চাইলে ফারিয়াকে পাল্টাতে পারতে, কিন্তু তুমিও তার মতোই হয়েছো। তোমাকে আর কি বলবো, তুমি যদি ফারিয়াকে পাল্টাতে পারো ঠিক তখনই আমাদের বাসায় ঢুকতে পারবে। আমি আজকে চলে যাচ্ছি, আর তোমরা ভুলেও ওই বাসায় ঢুকবে না, এই বলে দিলাম। চাচা, আপনার মেয়ে যদি ঠিক না হয় তাহলে আমাদের বাসার জায়গা নেই তার। সাগর, তুমি খুব ভালো কাজ করেছো এই দুজনকে বাড়ি থেকে বের করে দিয়ে। এখন নিজেরা যতদিন ঠিক না হবে ততদিন আমিও আমার বাড়িতে ঢুকতে দেব না, থাকুক বাইরে পড়ে। সাগর আর আশা আবারও চলে আসলো শহরে। রাত 12টা। কলিং বেল দিতেই আশার আব্বু এসে দরজা খুলে দিল। সাগর এবং আশাকে দেখে বলতে লাগলো, তোমরা তো দেখি চলে এসেছো আজকেই, ভালো কাজ করেছো। আজকে এসে আমি তোমার আব্বু আম্মুকে বলেছিলাম যে তোমরা গ্রাম থেকে ফিরলেই বিয়ে দিয়ে দিব তোমাদের। কালকেই তোমাদের বিয়ে দিব। যাও এখন গিয়ে রেস্ট করো। সাগর এবং আশা চলে গেল দুজন দুজনের রুমে। পরের দিন সাগর আর আশার বিয়েটা হয়ে গেল সকালের দিকে। সকালে খাওয়া দাওয়া করে সাগর, আশা এবং সাগরের আব্বু আম্মু প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গ্রামে।
সাগর গ্রামে গিয়ে তার আব্বু আম্মুর নামে সকল জায়গা সম্পত্তি আবার ফিরিয়ে দিল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর আশা বিছানায় শুয়ে পড়ল। এমন সময় আশা বলতে লাগলো, আমাকে আদর না করেই শুয়ে পড়েছো? আদর করব তো, রাত 12টা বাজুক, এরপর আদর করব। তখন আদর করার মজাই আলাদা, চারিদিকে নিস্তব্ধ থাকবে। আশা লজ্জা পেয়ে সাগরের বুকে মুখ লুকালো। 12টা বাজতে সাগর আশাকে আদর করতে লাগলো। সারাত আদর করে ভোর 5টায় ঘুমিয়ে গেল দুজন। সকাল 10টা, দুজনের ঘুম ভাঙতে দুজন উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর গিয়ে দরজাটা খুলে দিতেই বাড়ির ভেতরে প্রবেশ করলো ফারিয়ার আব্বু, ফারিয়া এবং শাহিদ। তাদের দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা এখানে এসেছেন কেন? আর ওনারা আমাদের বাড়ির ভিতরে ঢুকেছে কেন? ওনাদেরকে না বারণ করেছি বাড়ির ভিতরে না ঢোকার জন্য? সাগর, দুজনকে মাফ করে দাও, ওরা দুইজন নিজেদের ভুল বুঝতে পেরেছে। ফারিয়া এবং শাহিদ, তোমরা তোমাদের আব্বু আম্মুর পা ধরে মাফ চেয়ে নাও। ফারিয়ার আব্বু এটা বলতে দুজন সাগরের আব্বুর পা ধরে কান্না করে মাপ চাইতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু আব্বু মাফ করে দিল দুজনকে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই গল্প করতে লাগলো। পুরো পরিবার আবারও এক হয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।